যেখানে আমি পোষ্য কুকুরের কোনো বিষয়েই নাক গলাতাম না, সেখানে পোষ্য কুকুরের বউয়ের রুম চেঞ্জ করবে কি না করবে, বা পোষ্য কুকুরের বউ সম্পর্কে আমার মানে মুখ খুলবে, এতটাই আমি মানে আমার বলার টপিক এতটাই কি নিচে নেমে গিয়েছিল, বাবার রুচি টেস্ট এতটাই নিচে নেমে গিয়েছিল যে তাদের নিয়ে আমার কথা বলতে হবে। এগুলো সব ছিল ডাইনির শয়তানি চাল, এবং সে চাইতোই না, সে সবসময়ই চাইতো যে পশু কুকুরের সাথে আমার সম্পর্ক আরও 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 পশু কুকুরের কাছে আমাকে আরও কীভাবে বিষাক্ত করা যায়, বিষানো যায়। আলোর দিশারির কাছে বলেছে পশু কুকুরকে আমি তিতা করে ফেলেছি, পশু কুকুর আমাকে অনেক সম্মান দিয়েছে। কীভাবে? তোর পোষা কুত্তা তোর কথা মতো আজ 14 বছর যাবত আমার পিছনে লেগে ঘেউ ঘেউ করতে করতে আমার পা কামড়ে রক্তাক্ত করে জলাতঙ্ক করে ফেলেছে। কিভাবে সম্মানটা দিল? আর আমি কি তোর পশু কুকুরের কাছ থেকে চেয়ে চেয়ে কিছু নিছি না টাকা নিছি যে তুই আলোর দিশারির কাছে বলেছিস আমি নাকি ওকে তিতা করে ফেলেছি? কি রে, মানুষ যখন তোর প্যারেন্টিং নিয়ে আঙ্গুল তুলে, আলোর দিশারি তো একটা স্মার্ট গার্ল, বুঝাই যায়, তোর প্যারেন্টিংয়ের দিকে যখন আঙ্গুলটা উঠে তখন তুই এইভাবে সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিস, তাই না? হ্যাঁ কিরে, নিজের বউকে ঠিকমতো কন্ট্রোল করতে পারিস নাই, ছোটখাটো ইস্যুস নিয়ে ওর সাথে লাগালাগি করেছিস, সেগুলো আবার আমি জানতাম না তো, কারণ আমার কাছে তো তুই এগুলো নিয়ে লাই পেতি না, প্রশ্রয় পেতি না। যখন একটা দুটা বিষয় আমার কানে আসছে আমি শুনছি, তখন কিন্তু আমি কখনোই তোকে প্রশ্রয় দিই নাই বা তোর সাইড নিয়ে কথা বলি নাই। আমি কিন্তু যেটা নিউট্রাল সেটা বলতাম, আর এটা বলতাম দেখি তোর খুব হাতে ঘা লাগতো, আর তুই পরবর্তীতে সব কিছু ঢেকে রাখতি। এত এত ঘটনা, পশু কুকুরের বউ বাচ্চাকে নিতে এসেছে, তুই বাসা থেকে আউট হয়ে গেছিস, ভেগে গেছিস। আরে আমি তো তোর স্বভাবটাই পেয়েছি, তোর স্বভাবটাই পেয়েছি কিন্তু। ডাইনি কোথাকার, এত কিছু করিস আমার কাছ থেকে লুকাস, খুব ভালো কথা। তাহলে কেন শুধু শুধু আমাকে ইনভলভ করেছিলি? যে এই বিষয়গুলো আমি জানতামই না, ইভেন তুই তো ভালো মতো জানতি যে আমি যদি তোর কথায় ঢাকায় যেতাম, আমি গিয়ে সোজা আমার লাগেজ সহ ঠাকুর ঘরে যেতাম, তারপর তুই বলে হয় তোর রুমে আর নয় ওই কুত্তা, হ্যাঁ কুত্তার যেই ঘরটা যেটা এখন আলোর দিশারিকে দিয়েছিস, একদম পুরো বাসাই তো দিয়েছিস সংসারে, সেই ঘরে নিতি। আমি কিন্তু যেতে চাইতাম না, তারপরেও আমার ঘরে এই কথা এসেছে যে আমার জন্য রুম চেঞ্জ করা হয়েছে। আমি তোকে, তুই চাঁদপুরে এসেছিস কবে? কি রে ডাইনি, একটু বলতো আমাকে। এই যে আমাকে লোক দেখানো মেনে নেওয়ার পর তোর যদি মনটা সাফ থাকতো, ক্লিয়ার থাকতো, তোকে আমি কতবার অনেকবার চাঁদপুর আসতে বলতাম। তুই আসছিস কয়বার? যে তোর পোষ্য কুত্তা বলে আমি নাকি চাঁদপুরের প্রসাদ খাইয়ে তোকে আমার হাত করে রেখেছি, চাঁদপুরের প্রসাদ লোভে তোর পা চেটে পা ধরে রেখে বসে আছি, প্রসাদ খাইয়ে তোকে আমার হাত করেছি। কি রে, এইসব প্রসাদ এইসব ওয়ার্ড, এইসব কনসেপ্ট তোর মাথা থেকেই তো আসে, কারণ তুই পোষ্য কুকুরের শাশুড়িকে নিয়ে এইসব বলেছিস যে তোর ছেলে হাতছাড়া হয়ে গেছে। পুরো উদয় গ্রিন জানে তোর ছেলে তোর কত ওবিডিয়েন্ট, বাধ্যগত ছিল, বিয়ের পর এরকম হাতছাড়া হয়েছে কারণ তাকে নাকি তার শাশুড়ি, পোষ্য কুত্তাকে তার শাশুড়ি মানে তাবিজ করেছে, আর হচ্ছে কি খাইয়েছে, আর তোর বাসার ভিতরে কি যেন কোথায় কোন কোনার মধ্যে ফেলে রেখে গেছে। সেটা আবার অন্য এক বড় বিরাট কবিরাজ, তুই তো আবার কবিরাজি অনেক অনেক পয়সা খসাস, তো অনেক বিরাট কবিরাজ বলে গেছে যে তোর ঘরে কিছু ফেলে রেখে গেছে। এত সাহস এইসব বিষয়ে আমি কখনোই ইনভলভই ছিলাম না। কুত্তার ব্যাপারে, কুত্তার পড়ালেখা থেকে ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, প্রেম প্রীতি, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, কোনো কিছু নিয়ে আমি কোনোদিন কিছু বলতাম না। তুই যদি আমাকে হাফ ডান কিছু বলতিও বা ইঙ্গিত কোনো কিছু বলতিও, তা আমি কোনোদিন আমার সীমা ক্রস করতাম না, লিমিটেশন ক্রস করতাম না, আমি অযথা আগ্রহ দেখাতাম না শোনার জন্য। এই যে তুই এত বলতি পোষ্য কুত্তার সাথে যখন একদম একদম এখন যেমন পেটে ঢুকছিস তখন তো একদম ওইটা দিয়ে বের হয়েছিলি, হ্যাঁ। তারপরেও আমি, তুই যে বলতি তুই সুইসাইড করে ফেলবি, তোর শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক দিক থেকে তুই খুব অসুস্থ, পোষ্য কুত্তার সাথে ঝামেলা চলছে, অন্য কি বলে তো 2-3 বার বলার পরেই জিজ্ঞেস করতে, জানতে চাইতো কি ঝামেলা। আমি কিন্তু কোনোদিন জিজ্ঞেস করিনি, উল্টা আমি তোকে সাপোর্ট দেওয়ার জন্য, তোর সাপোর্টে আমি অনেকের সাথে ফাইট করছি, অনেকের সাথে, জনি থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেক, মিথিকে পর্যন্ত একবার আমি করছিলাম তোর সাপোর্টে। কিন্তু তোর সাপোর্টে কথা বলে আমি কোনোদিন তোর কাছ থেকে আমার সুনাম, প্রশংসা বা একটা নিউট্রাল যে ওপিনিয়ন, কমেন্ট কিছু পাই নাই। উল্টা তোর পিছনে আমার মানে তোর সাপোর্টে কথা বলা ছিল আমার জন্য একটা ব্যাড ইনভেস্টমেন্ট। আমি এখন এটাই বলবো, ইনভেস্টমেন্ট শব্দটা আমার লাইফে কোথাও আমার ডিকশনারিতেই নাই। আমি কোনো কিছু ইনভেস্টমেন্ট ভেবে করি না, যেটা তুই করিস। তুই ঠিক আছে, তুই তো আমাকে তোর প্রপার্টি ভেবে তোর ওই মেডিকেলের ভর্তি করানোর টাকাটাকে মনে করেছিলি একটা ইনভেস্টমেন্ট। যত মানুষ এই কথা শুনছে যে তুই পোষ্য কুত্তার ভয়ে আমি ঢাকায় গেলে সেই খবর যেন 7 সাগরের পারে না যায়, তার জন্য ওয়ার্ন করে রেখেছিস। সবাই তো একই কথা বলেছে যে ওই বাসায় কি আমার অধিকার নাই? অধিকার তুই খর্ব করেছিস, তুই হরণ করেছিস। ডাইনি কোথাকার, তোর অফিসের লোন নিয়ে কিনতি ফ্ল্যাট, যেটা এখন নিজের নামে করে রেখে তারপরে এটা আবার পোষ্য কুত্তার উত্তরাধিকার পুরোপুরিভাবে করে আমার অধিকার খর্ব করে হরণ করে একদম বুক বাঁধিয়ে সবার কাছে বড় গলায় যে বলিস কি রে, ব্রাউন্ডারিয়ার ফ্ল্যাট তোর কাছে আমি চাইছিলাম পোষ্য কুত্তা তো এটা নিয়েও তোকে তো আমি ফ্ল্যাটের এই ডিসিশনের আগেই বলছি যে কারোর কি কোনো অবজেকশন আছে, বলি নাই? তখন কি বলছিলি? না এগুলো নিয়ে কারো পুরো উদয় গ্রিনে তুই পোষ্য কুত্তাকে ভালো রাখার জন্য, ঠিক আছে, এবং পোষ্য কুত্তা যে আমার পিছে লাগে সেটা আমাকে বুঝতে না দেওয়ার জন্য তুই কত কিছু আমার কাছে লুকাইতি। আর পুরো উদয় গ্রিনকে বলতে যে এইসব নাকি পোষ্য কুকুর জানি না, পোষ্য কুকুর জানে না এমন আবার কিছু আছে। তাহলে পোষ্য কুকুরের কাছে তোকে কৈফিয়ত দিতে হয় কেন যে আমার বাবা বলেছিল বলে তুই ফ্ল্যাট কিনেছিস? হ্যাঁ কিনেছিস তো একটা সেকেন্ড হ্যান্ড ওল্ড মডেল, ঠিক আছে, একটা ছোট একটা, হ্যাঁ তুই আবার দিবি সমান ভাগ। হ্যাঁ এসব কথা বললে আবার আমি লোভী হয়ে যাই, লোভী তাই না? মানে আমি মেডিকেল কমপ্লিট করি না, আমাকে যেটা দেওয়া হচ্ছে আমার খুশি সেটাই নিতে হবে, আমার কোনো ওপিনিয়ন থাকবে না, আমার কোনো চয়েস থাকবে না, আমার কিচ্ছু থাকবে না। তো তোর কাছে তো আমি চাইও নাই। আমি একটা ছোটখাটো জব করতাম, সেটা করে আমি যদি 30-40 বছর লাগাইও আমি আমারটা করতাম, আমি আমার মন পছন্দ মতো করতাম। তোর মতো না ডাইনি, তোর তো যে কোনো কিছু মানুষকে দেওয়ার নিয়ত খারাপ, তোর তো নিয়তে সমস্যা, বুঝতে পেরেছিস? দেখিস না আমার সমস্ত কিছুতে পশু কুত্তাকে ইনভলভ করিস, ভালো অনুষ্ঠান হোক খারাপ অনুষ্ঠান হোক, ভালো খারাপ সব কিছুতে। কিন্তু পশু কুকুরের কয়টাতে তুই আমাকে ইনভলভ করতে পেরেছিলি? ইনফ্যাক্ট ইনভলভমেন্ট কেন বলছি, কত ফেস্টিভ বা এটাকে কি বলে, যে কোনো একটা অনুষ্ঠান সেখানে সবাই ছিল, আমি জানতামই না, আমার কোনো ইনভাইটেশনই ছিল না। হ্যাঁ কি সম্মান কি দাম তুই মেয়েকে দিস, কি দাম তুই আবার মেয়ে হয়ে দাম চাস। হ্যাঁ তুই আবার মানুষকে শিখাস মাকে কিভাবে সেবা করতে হয়। হ্যাঁ মেজদিকে এটা সেটা দিয়ে হাত করে মেজদিকেও আমার বিরুদ্ধে কথা বলাতি ডাইনি। সেটা নিয়ে আবার অনেকে আমাকে বলতো আমার নাকি মেজদিকেও কথা বলতে মুখে ঠোঁটে লাগে না। ডাইনি কোথাকার, হ্যাঁ জিনিসপত্র দিলে টাকা দিলেই মার সেবা হয়ে যায়। হ্যাঁ তুই মেজদিন হার্টের, তোদের 6 ভাই বোনের মধ্যে তোর জন্য মেজদির কতটুকু পোর্শন ছিল সেটা একমাত্র মেজদি ভালো বলতে পারবে। হ্যাঁ
হতে পারে লাস্টের দিকে তুই এটা সেটা অনেক কিছু দিয়ে তাকে হাত করে ফেলেছিলি, এবং এগুলো দিয়ে তুই আবার আমাকে বলতি হ্যাঁ আমি এত কিছু করে, আমি তো করি মানুষকে শেখানোর জন্য। ওরে বাবা, কত বড় টিচার আসছে রে, কত বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একজন, হ্যাঁ মানুষকে শিখাতে। এই এই তোরা তো মানুষকে শিখানোর শখ কিসের? তুই মানুষের থেকে কয়টা জিনিস শিখিস? এমন দুনিয়ায় আছে, প্রত্যেকটা মানুষের ভালো আছে খারাপ আছে, 80% খারাপ হলে 20% ভালো। তুই মানুষের থেকে কদ্দূর শিখিস? তুই মানুষের ভালোটা কদ্দূর দেখিস যে তোর থেকে মানুষকে শিখতেই হবে? হ্যাঁ তুই আসছিস খালি সবাইকে শিক্ষা দিতে, শিখাইতে। হ্যাঁ তুই কি মনে করিস তোর সব কিছু ভালো? তোর তোর 90% খারাপ, 10% হয়তো বা ভালো থাকলে থাকতে পারে। তোর থেকে শিক্ষণীয় কিচ্ছু নেই, শিক্ষণীয় কিচ্ছু নেই। আমার বাচ্চা হলে নন এসি ওয়ার্ড, হ্যাঁ আর পোষ্য কুকুরের বউ বাচ্চা হলে ওরে বাবা মাথায় তুলে তখন নাচা শুরু হয়ে যায়, হ্যাঁ তো লাখ টাকা ফুস করে বের হয়ে যায়। আর আমার ছেলের টাইফয়েডের যে হসপিটাল বিল সেটাও আমি তোর থেকে নিতে চাই না। এগুলো জোর করে আমার কথা অগ্রাহ্য করে জনের মাধ্যমে দিয়ে তারপর সবার কাছে বলিস তুই আমাকে সহযোগিতা করেছিস, আর এর জন্য পুলিশের কাছে বলেছিস আমি মোটা অঙ্কের টাকা দাবি করছি তোর কাছ থেকে। তোর টাকাতে আমি আগের ভিডিওতেও বলছিলাম থু থু, হ্যাঁ থু কেন? আমার শরীরের যত বিষ্ঠা মল যা আছে সব কিছু তোর টাকাতে, বুঝতে পারছিস? তোর যে মেন্টালিটি, তোর টাকাকে কে দেখে? তোর মেন্টালিটি দেখা উচিত। তুই কত নিচু মন মানসিকতার একটা মহিলা, নিচু মন মানসিকতার একটা মহিলা। তুই পোষ্যকুত্তাকে বিয়ে করিয়ে তুই সব জায়গায় তাদেরকে নিয়ে ইউবারে করে যাস, হ্যাঁ কিন্তু আমি কোথাও যেতে নিলে তখন তোর কাছে কোনো টাকাই থাকে না। তোর তো সমান ইকুয়ালিটির দৃষ্টিভঙ্গিই নাই। আবার তুই মানুষকে বলেছিস তুই আমার মেডিকেল ইস্যু ভুলে গেছিস, সব ভুলে গেছিস তুই। তোকে তোর পোষ্যকুত্তা বলতে দিবে? আমার সাথে তোর সবকিছু ভালো রাখতে দিবে? তুই যে বায়াসড পাবলিক, তুই মানুষের কথায় এই 5 মিনিট যদি আমার সাথে তুই ভালো থাকিস, পর মুহূর্তেই মানুষের কথায় তুই ভরকে যাস। হ্যাঁ তোর এই স্বভাব তো অনেক আগে, ছোটবেলা থেকে দেখছি। কোথাও যাওয়ার ডিসিশনও যদি হইতো, নৌকা যেমন দোদুল্যমান থাকে, খেয়া নৌকা অনেক বড় ঢেউয়ের মধ্যে নদীতে, তোর ডিসিশন ছিল সেই রকম। আমি আতঙ্কে থাকতাম, আরে ঘুরতে যাওয়ার প্ল্যানটা হইলো বা ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার প্ল্যানটা হইলো, কখন জানি বলে যাবো না। এরকম করছিস? যাওয়া ঠিকঠাক, তারপরে হুট করে রাতে ঠিকঠাক, সকালবেলায় হুট করে যাবি না, এরকম বহুত করছিস। এগুলো আমার মনে আছে। পোষ্য কুকুরের মনে নাও থাকতে পারে, এত ভালো ব্রেন তো আর না, প্লাস মনে রাখেও না এত কিছু। অনেক কাজের দামি মানুষ কি না, এত কিছু মনে রাখতে গেলে মেমোরি তো হচ্ছে গিয়ে বেশিরভাগ অকেজো জিনিস দিয়ে, জঞ্জাল দিয়ে ভরে থাকবে, জাঙ্ক দিয়ে ভরা থাকবে, তাই হয়তো ডিলিট করা। আমার তো কাজকাম নাই, তুই তো আমাকে কাজকাম থেকে ছুটকারা দিয়ে দিছিস। তা আমি এগুলো কেন ডিলিট করতে যাবো? আমার তো সময়ই কাটে এখন এগুলো দিয়ে, তা আমি এগুলো করবো না? যেমন তুই রিটায়ারমেন্টের পর তোর এগুলোই হয়ে গেছে। তোর তো পিএনপিসি বিচিং গ্রুপিং এগুলো আগেরই স্বভাব, চাকরি জগতের আমল থেকে, কারণ এগুলো অফিসিয়াল পলিটিক্স। তুই ফ্যামিলিতেও ঢুকাইছিস, ফ্যামিলিতেও বেশি হয়েছে বিভিন্ন রিলেটিভসদের সাথে ওই গ্রুপিং, যেটা তুই দেখা যায় একবার এক দলের সাথে মাখামাখি থাকলে আরেক দলকে তুই নাকি ইগনোর করিস, পাত্তেই দিস না। আবার ওই দলের, আবার যখন আগের দলের সাথে মানে যাদের সাথে ভালো ছিল সম্পর্ক, তাদের সাথে কোনো একটা কথা কাটাকাটি বা তোর সাথে ম্যাচ হচ্ছে না, বা তোর বিরুদ্ধে কেউ কিছু একটা বলতে গেলে তোর বিরুদ্ধে মানুষ মুখ খুলবে কিভাবে? তুই যে ডাইনি, তোকে তো কেউ যদি একটা ন্যায্য কথাও বলে, সেটা যদি তোর আতে ঘা লাগে, তুই তো তাদের সাথে এমন মুখ করিস যে তারা ভয়েও মুখ খুলে না। হ্যাঁ সারাক্ষণ তোর সাথে আছে, পাশে আছে, তোর সাপোর্টই আছে, তোর পক্ষের লোক, এরকমই মানে বুঝাইতে চায়। বুঝতে পারছিস না? দেখা যায় যে কোনো আতে ঘা লাগা, যেই টিম যেই দল যারাই তোর আতে ঘা লাগিয়ে কিছু একটা কখনোই একটা ইঙ্গিত বলতে যাবে, তাদের সাথে দোষ। মানে তুই তো জাস্ট একটা গ্রুপিং এর মাস্টার নেই। হ্যাঁ তুই নাকি আমাদের মেনে নিয়েছিস। এই যে তোর পোষ্য কুত্তা বিয়ের আগে একবার যখন আসছিল, তখন ওই ঢাকার তাজমহল আর ওই জায়গা ছাড়া এরপরে কতবার তোকে আমরা কক্সবাজার যাওয়ার সময় আমাদের সাথে নিতে চাইছিলাম, ঠিক আছে? সীতাকুণ্ডে যাওয়ার সময় তখন তুই আমার সাথে হচ্ছে গাল ফুলিয়ে যোগাযোগ বন্ধ ছিল, সেটাও একটা আউটসাইডারদের ব্যাপার বা কোনো রিলেটিভদের ম্যাটার নিয়ে, ঠিক আছে? তোর কোনো রিলেটিভের ম্যাটারও তোর আমাকেই শাসন করতে হয়। হ্যাঁ অথচ চোখে দেখিস না যে রিলেটিভরা তাদের বাচ্চাদের সাথে কিভাবে রিলেশনশিপ মেনটেন করছে। তারা তো নিজেদের বাচ্চার বাইরে একজনও কোনো কথা বলে না, বিপক্ষে বলে না। তাদের নিজেদের বাচ্চা খারাপ হলেও তারা তাদের বাচ্চাদেরকেই ভালো আর রাইট প্রমাণ করতেছে। তুই কোত্থেকে আসছিস? বেশি শিক্ষিত যে এই জন্য, তাই না? বেশি শিক্ষিত যে তুই তো কখনোই কোনো জায়গায় আমার জনের সাথে যাইতে চাইতি না। ইনফ্যাক্ট কোনো ফ্যামিলি প্রোগ্রাম বা অন্য প্রোগ্রামে যদি আমরা যাই শুনতি, তুই সেখানে যাইতেই না। হ্যাঁ তুই আবার মানুষকে বুঝাস, তুই আমাদেরকে মেনে নিছিস, লোক দেখাস। হ্যাঁ কি মেনে নিছিস? হ্যাঁ লাস্ট প্রেগনেন্সির টাইমে কি করছিস ভুলা গেছিস? যেই ব্যবহার, সেটা অন্য কেউ হইলে, অন্য কেউ, হ্যাঁ অন্য কোনো মানে এরকম অন্য কারোর জামাই হইলে, হ্যাঁ ওর তো টাকা পয়সা নাই, প্লাস আমার সাথে পারে না গা জোড়ামিতে, ওকে ঘুটি করে তুই আমার অনেক ক্ষতি করছিস, অনেক ক্ষতি করছিস। এগুলোর প্রতিফল যেন তুই পাস, ঠিক আছে? হ্যাঁ বুফে খেতে যাও, বুফে খেতে যাওয়ার সময় মনে হয় নাই যে আমার ছেলেটা আছে, আমার ছেলেটার কথা ভেবেও তো বলতে পারতি। হ্যাঁ ও তোমার পোষ্য কুকুর আর তার বউ, তাদের লেভেল তো হাই, আমাদের সাথে যাওয়া যাবে না। তুমি এমন মেনটেন শিখেছো, এমন মেনটেন করো। তুমি যে পুরো উদয় গ্রিনের সব ফ্যামিলিতে, তুমি যে একটা ডাউন ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ, সেটা উদয় গ্রিনের সবাই এমনিই বুঝতে পারে। অপপ্রচার না, সত্যি কথাগুলো বলে দিছি দেখে এটা এখন অপপ্রচার হয়ে গেছে। অপপ্রচার কি রে? বুফেতে যে গেছিলি ভুলে গেছিস? কই তখন আমরা তো জানতেও পারি নাই। কিন্তু সাজেক যাওয়ার সময় ঠিকই পাহারাদার হিসেবে নিয়ে গেছিস। অথচ সাজেক যাওয়ার প্ল্যানিং বহুত আগেরই ছিল। হুটহাট আমাদের এখানে চাপ করে এসে প্ল্যানিং হয় নাই, এবং তাদের সাথে ছিল অন্য ফ্যামিলি, অন্য টিম। তাদেরকে নিবি দেখে আমি বা আমার হাজব্যান্ড জানতোও না। পরবর্তীতে তারা ক্যান্সেল করে দেওয়ায় তোরা একলা যাবি না, একটা দল নিয়ে যেতে হয়, মানুষজন বেশি নিয়ে যেতে হয় পাহারাদার হিসেবে। আর জনি তো এমনি একটা মানে আরেকটা কি বলবো, তোর পাঁচাটা তেলবাস ধামা ধরা। সে ভাবছে সে তো জিন্দেগিতেও তার পকেটের পয়সায় আমাকে সাজেক ঘুরাইতে পারতো না, বা সাজেক নিতে পারলেও টেনে টুনে ওই রকম রিসর্টের খরচ বহন করতে পারতো না ফ্রিতে। এবং তার তো সবসময় মাথার বুদ্ধি হচ্ছে সূক্ষ্ম চাতুরি বুদ্ধি। তার কথা হলো আমি ফ্রিতে আমার শাশুড়ির ঘাড়ে চড়ে আমি এটা ট্রিপ একটা দিয়ে আশা করবো, এবং এসে মজ করে বন্ধু বান্ধবের কাছে এটা সেটা বলে, যেটা আমার টোটাল অপছন্দ। এর জন্য আমি যাইতেও চাইছিলাম না, জোর জবরদস্তি। আবার এগুলো বললে আঙ্কেল আন্টিরা যারা আছে, প্রতিবেশীরা, আমি নাকি সবকিছু নেগেটিভভাবে দেখি। আমি নেগেটিভভাবে দেখি না, আপনাদের কোনো অন্তর্দৃষ্টি নাই, ডিপলি চিন্তা করার মতন ক্ষমতা নাই। কেন? ওই যে মুখস্থ পাশ করছেন তো, আর নকল টকলের কথাটা আর মেনশন নাই করলাম।
নাই করলাম, তোর বিরুদ্ধে গিয়ে প্রেগনেন্সি কন্টিনিউ করলাম, বিকালের নাস্তাটা পর্যন্ত ঠিকমতো দেশ নাই, খিদা লাগছে কিনা জানতে চাস নাই, ঠিক আছে, রাত্রেবেলায় খাইতে পর্যন্ত বসিস নাই, পরে আবার একলা একলা উঠে গিয়ে ঠিকই খাইছিস, আর দেশারিকে দিয়ে বলে পাঠাইছিস ওদেরকে খাইয়া ফেলতে, বলো আমার ভালো লাগছে না আমি খাবো না, পরে তো ঠিকই লুকাই লুকাই গিয়ে খাইতি। কি রে ডাইনি, তুই যে ক্ষুধা সহ্য করতে পারিস না, উপাস টুপাস এত পারিস না, এটা আমার চেয়ে ভালো কে জানে, কে জানে ডাইনি? হ্যাঁ, তুই আমার প্রেগনেন্সিতে আমার সাথে কি কি করছিস আমি এগুলো ভুলে যাবো? ভুলে যাবো? তুই আমার সাথে এগুলো করে করে বহুত আত্মীয় স্বজনদেরকে সেই সাহস দিছিস আমাকে ছোট করার, নিচু করার এবং আমার সাথে খারাপ আচরণ ব্যবহার করার। দেখছি তো যারা আমাকে পছন্দ করে না, খারাপ আচরণ করতো, খারাপ ব্যবহার করতো, তারা যখন বুঝতে পারতো, যখন দেখতো তোর সাথে আমার, তুই আমার একটু ভালো, মানে তোর সাথে আমার যোগাযোগ হচ্ছে, তখন আবার তাদের মানে হুলিয়াটা চেঞ্জ হয়ে যেত। তো তুই নিজেই তো, যে তুই যে গ্রুপিং এর মাস্টার, তুই নিজেই তো বলিস যে এই দলের এরা আসলে হার্মফুল না। হ্যাঁ, এরা হয়তো পিছনে এটা সেটা বলবে, কিন্তু এরা কারো ক্ষতি করে না। আরেক দল আছে, এরা অনেক হার্মফুল, বিষাক্ত, এরা ক্ষতি করে দেয় মানুষের, এরা মানুষের ক্ষতি করে, অনেক বড় বড় ক্ষতি করে। কি তোরই তো কথা, কি রে তোরই তো কথা। আবার তাদেরকেই হাত রাখতে হয়, এভাবেই নাকি চলতে হয়, সমাজে থাকতে গেলে এভাবেই। একাকিত্বকে এত ভয়, আসছিস একা যাবি একা, অথচ একা থাকতে এত ভয়। ন্যায্য কথা বলতে, যেটা সঠিককে সঠিক, ভুলকে ভুল বলতে তোর এত দ্বিধা, এভাবেই তো চাকরিও করে আসছিস এইভাবেই। আর এর জন্যই তো আমাকে, আমার সাথে তোর পয়েন্ট অফ ভিউ জিন্দগিতে মিলতো না, মিলবেও না। আর এই কারণেই তুই আমাকে সারা জীবন পাগল প্রমাণ করতে চাস। তোর পছন্দ করা পোষ্য কুত্তার বউ, সে যদি অ্যাকচুয়ালি প্রশংসার যোগ্য হয়, কোনো কাজ ভালো করে, তা সেটা বললে সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা কোথায়? সে যে তোকে একটা মিন ওয়ার্ড ইউজ করছে, তার পিছনে নিশ্চয়ই কারণ ছিল। তুই এমন কিছু করছিস, কিছু কিছু ইস্যুস আমি নিজেও বলছি যে এরকম ছোটখাটো ইস্যু নিয়ে ওর সাথে এরকম করা হচ্ছে না, বলে কি লাভ? বলে কি লাভ? আমি দুধে মিশে আটি গড়াগড়ি খায় না, আমি দুধে মিশে গেছিস না। আর আমি দুধে মিশার পর যে ওই সেই আমার বিরুদ্ধেই আবার ভর্তি ভরা হয়, সেটা তো আমার জানাই আছে। এগুলো তো জনম জনম চলতেই থাকবে, জনম জনমের স্বভাব না, জনম জনমের স্বভাব। তোর কাছে আমি মোটা অঙ্কের টাকা চাইছি মোটা অঙ্কের টাকা। হ্যাঁ, মানুষ সাহায্য তুলে করে না চিকিৎসা। ম্যানেজার আঙ্কেলকে যাতে এগুলো ইনভলভ না করা হয়, তো তুই পুলিশ দিয়ে ম্যানেজার আঙ্কেলকে ঘরে পাঠিয়েছিলি কেন? পুরো কাহিনীর মানে একজন সাক্ষী রাখার জন্য সাক্ষী রেখেছিস। সারা দুনিয়া দেখবে, সারা দুনিয়া ওই পেপারটা দেখবে যেটা আমি পাঠাবো। উদয় গ্রিনের বাসিন্দাদেরকে বুঝাস তুই আমার জন্য এটা করিস সেটা করিস, তুই যে কিভাবে পোষ্য কুকুরের সাথে আমার কম্পেয়ার করিস না কিভাবে? এই ডাইনি, আমার আর ওর কোন জিনিসটা কম্পেয়ার করার মতো? কোনটা তুই ওর আর আমার ক্ষেত্রে ইকুয়াল রেখেছিলি? মেডিকেল ছাড়ার পরে মনে বলছিস যে আমাকে নাকি বেশি খাওয়াইছিস, পরে কম খাওয়াইছিস। তাহলে আর কম খাওয়াইছিস কেন? আমি বলছিলাম কম খাওয়াইতে, আমি তো দেখি না যে আমাকে বেশি খাওয়াইছিস, ভালো খাওয়াই ফেলছিস, ওর থেকে আলাদা কিছু খাওয়াই ফেলছিস। হ্যাঁ, এটা ঠিক, আমার একটু মানে ছিল, খুঁতখুঁতে ফাসিনেস আছে খাবারের ব্যাপারে, বেশ কিছু খাবার আমি খাই না, সেই হিসাবে হতে পারে তোর কষ্ট হয়েছে আমাকে পালতে। আর ওই হয়তো সব যা দিতি তাই খাইতো, এখন সবাই তো আর এক হয় না। হ্যাঁ, সবাই কি তোর মতো ডাইনি হয়? তোর যে 6টা ভাই বোন সব কি তোর মতো এরকম বদ স্বভাবের ফালতু ফাজিল মহিলা? আর অনেক আগের পুরনো কথাগুলো এক্সাম্পল হিসেবে এই জন্যই দিচ্ছি, যাতে ভিউয়ার্সরা বুঝতে পারে যে সে ছোট থেকে কতটা আমাকে ডমিনেট করছে, একজন ডমিনেটিং, একজন নার্সিসিস্ট মাইন্ডেড মহিলা, যার সামনে আমার কোনো কথাই ধোপে টিকতো না। ইনফ্যাক্ট আমি তো পোশাক আশাক নিয়ে কথা কয়বার বলবো, আমার চয়েসে আমি একটা ড্রেস পর্যন্ত পড়তে পারিনি। সে নিজে, আমি ইনফ্যাক্ট মেডিকেলে ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত নিউ মার্কেট গেল, তার বাজেট অনুযায়ী মোটা কাপড়ের একটা খাকি কালার, মহিষ কালার, তার পছন্দের কাঁচা হলুদ কালার, পেঁয়াজ কালার, এই কালার সেই কালার, সেটা আমার পছন্দ হয় কি না হয় তার কোনো ধারবে না, কিনে একটা নিয়ে এনে দিয়ে দিত। এগুলাই করতো। খুব কমই আছে যে সাথে নিয়ে যাইতো, কিন্তু আমার পছন্দ কোনটা সেটা আমি যেটা পছন্দ করতাম, খুব ভয়ে আমি যদি দেখাইতাম, তার সবসময় টার্গেট থাকতো কিভাবে আমার মাইন্ডটাকে ডাইভার্ট করে সে যেটা টার্গেট করছে ওইটাতে নিয়ে যাওয়া। এখানে বাজেট ডিডন্ট অলওয়েজ ম্যাটার দেয়ার। বাজেটের জন্য অনেকে বলবে ওই যে আলোর দিশারির মা, ঘরের মানুষ, সব কিছুতেই ঠোঁট নাড়তে হয়। আমাকে বলে যে সবাই আমার মন মতো হবে না, তো তুই কিভাবে ভেবে নিস যে আমি তোদের মন মতো হবো, তোদের মন মতো চলবো? তোরা তো এই বাসায় এই ফ্ল্যাটে এক রুম ভাড়া নিয়ে পুরাটা ভোগ দখল করছিস। তারপর আবার আমি থাকাতে আমাকে কতবার ওই ডাইনিরা জিজ্ঞেস করেছিস যে আমি কয়বার বছরে আসি, কয়দিন থাকি, আমার হাজবেন্ড কবে নিতে আসবে, কেন জিজ্ঞেস করতে এগুলো? আমার বাচ্চা হওয়ার পর পর্যন্ত তোরা আমাকে ছাড়িস না, এমনকি তোর জামাইকে দিয়ে পর্যন্ত, ফালতু মহিলা, তোর জামাইকে দিয়ে জিজ্ঞেস করেছিস, আমার বাসুরকে জিজ্ঞেস করছিস আমরা কবে যাবো, কবে চিকিৎসা শেষ হবে। কি হ্যাঁ, বেশি পেয়ে গেছো? খুব পেয়ে গেছো, কবিরাজ ধরছো তো একটা, এই জন্য ডাইনির মাথাটা চিবিয়ে খেতে পারো। তো সেই ঘরের মানুষ বলতে এসেছিল দিদির মনে হয় বাজেটের সমস্যা বা বাজেট কম থাকার জন্য। তো আমি কাহাকি লাখ টাকার 10,000 টাকার জিনিস, 10,000 তো দূর, 2,000 টাকার জিনিসের দিকে, জামার দিকেও তো তাকাতাম না। সে বুক ছুঁয়ে বলুক যে আমি যতদিন তার আন্ডারে ছিলাম হাইয়েস্ট কত টাকা দামের ড্রেস সে আমাকে দিছে। এমনও হয়েছে ভালো জামা নাই বিধায় আমি উপরের ফাংশনে যাই নাই, YWC এর যে আমাদের অ্যানুয়াল ইয়াগুলো হয় যাই নাই। সে বুঝতো, তারপরে আমাকে বলতো শিক্ষিতরা এত ড্রেস পোশাক আশাক সাজ পোশাকের দিকে কই এখন এত নজর হন, কই পোষ্য কুকুরের বউ যে এত মহাশিক্ষিত ডাক্তার নেই, সাজ পোশাক ড্রেস মেকআপ এগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, ওই যে আলোর দিশারি, তোর থেকে টাকা নিয়ে ডেলিভারি ম্যানকে টাকা দেয়, বাপ এসে দিয়ে দিবে বলে। ডাক্তারের ভিজিট অনেক সময় তোর থেকে নিয়ে যায়, কিন্তু ডেলিভারিগুলো রিসিভ করার সময় পার্সেল যেগুলো আসে, নিজের পছন্দের পার্সেল যেগুলো আসে, সেগুলোর সময় টাকা ঠিক থাকে, ডাক্তারের কাছে যাওয়ার সময় ভিজিট আবার তোর কাছ থেকে নিয়ে যায়। যে একা মানুষ, ডিমেনশিয়ার রোগী, কয়টা আর মনে রাখবে, কয় টাকা আরই করবো। ফালতু মহিলা কোথাকার, ভাড়া দিছিস ও পরের মানুষের, ওই যে একটু হেসে কথা বললো কি, একটু তোকে কি করলো, তোর তাদের পেছনে টাকা ঢালতেও কোনো অসুবিধা নেই। অবশ্য তারা তোর অনেক মহা উপকারটা করছে। একটা বড় কবিরাজের সন্ধান দিছে বল, এরকম উপকার অনেকেই তোকে করছে, যারা এক সময় তোর পিছনে বাস ঢুকাইছিল বা এক সময় তোকে দেখতে পারতো না, সহ্য করতো না। ওই যে টাকার গন্ধে এখন সব মাছির মতো ভন করে মিষ্টির উপর বসে। তুই তো এখন মিষ্টি, পুরা একটা বড় সার্কেল রেডি করে রেখেছিস। আমি আমার যা কথা বলবো সবগুলোকে কাউন্টার দেওয়ার জন্য সেই সার্কেলের লোকেরা রেডি। হ্যাঁ, ওই যে আঙ্কেল বলো
বিদেশ এত কঠিন জায়গা, আঙ্কেল নিজে গিয়ে দেখে আসছে। আর বাংলাদেশে তো কোনো কষ্ট নেই আঙ্কেল, তাই না? বাংলাদেশে একদম কোনো কষ্ট নেই, বাচ্চারা অটোমেটিক বড় হয়ে যাচ্ছে, অনেক ইজিলি কাজের মানুষ পাওয়া যাচ্ছে। ওই এটাই তো বলতে পারবেন বিদেশে কাজের লোক নেই। বিদেশে কাজের লোক না থাকলে কি হবে? বিদেশের কাজ কি বাংলাদেশের মতো? এত ধুলা ময়লা, এত পলিউশন আর এত করাপশন বিদেশে আছে? বিদেশে তো ঘরে আপনারা বাসা ভাড়া নিতে গেলে দেখবেন ওয়েল ফার্নিশড অ্যাপার্টমেন্ট, কন্ডো এগুলো ভাড়া নেওয়া যাচ্ছে। বাংলাদেশে আছে? বাংলাদেশে একটা বাসায় কাজের লোক ছাড়া একজন মাকে 2টা বাচ্চা বা যার যেই কয়টাই বাচ্চা আছে না কেন হ্যান্ডেল করতে কতটুকু কষ্ট করতে হয় আইডিয়া আছে? বলে ফেললেন বিদেশ খুব কষ্টের জায়গা, দ্যাটস ওয়াই আসতে দেয় নাই। হ্যাঁ, এখন আবার পক্ষে কথা বলে ফেললেন। একটুও বুঝবার চেষ্টা করলেন না আমি কোন পয়েন্টটাকে ইস্যু করতে চাচ্ছি। কেন? ওই যে মেডিকেল কমপ্লিট করিনি তো, এটা ধামাচাপা দিতে হবে না। মেডিকেল কমপ্লিট করতে এসব কিছু হইতোই না, তখন আমার দামই থাকতো অন্যরকম। কারণ আপনাদের কাছে তো ওই সার্টিফিকেটেরই দাম আছে, টাকার দাম আর সার্টিফিকেটের দাম। যার টাকা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, বাস এভরিথিং তার হাতের মুঠোয়। আপনাদের মতন মানে আমার আসলে নিজেকে সিক ফিল হয় আপনাদের মতো মানুষের সান্নিধ্যে থাকতে। আমার বাচ্চার ইস্যুটা কোনো ম্যাটারই করলো না, এটা কিচ্ছু না। টাকা টাকা হ্যাঁ, টাকা আপনারা জানেন টাকা কীভাবে দিয়েছে? 2 দিন পরই টাকা পাঠাবে না, যারা পাঠাচ্ছিল হেল্প করছিল তারা তাদের ইচ্ছা ছিল বলে দিয়েছে। তারা যদি না দিতে নাই দিত, তাদেরকে নিষেধ করে 2 দিন পরই আমাকে জানানো হতো যে টাকা আর দেওয়া হবে না, টাকার ব্যবস্থা করতে বলবে। এসে জানা নাই টাকার ব্যবস্থা করতে পারবে না পারবে, 2 দিন পরই বলা হতো টাকা পাঠাবেন। তো টাকা পাঠাতে বলছিল কে? যখনই আমি কোনো মানে হেল্পের জন্য নোটিস রেডি করতাম তখনই বলতো যে ব্যবস্থা ব্যবস্থা হচ্ছে। আবার আরেকজন ধামাদার আঙ্কেল তো আছে অলওয়েজ বলার জন্য, ম্যানেজ তো করেছে, ম্যানেজ করে তো দিয়েছে। কি ম্যানেজ করে দিয়েছে? ইনসাল্ট ম্যানেজ করে দিয়েছে। তার কথার বাইরে গিয়ে বাচ্চা নিয়েছে দেখে ইনসাল্ট ওনার প্রাপ্য? হ্যাঁ, একটা প্রেগনেন্সিতে কমপ্লিকেশন তো হইতেই পারে। কিভাবে ধরে নিল? যারাই জিজ্ঞেস করেছে যে এই অবস্থায় আপনি কিভাবে যাচ্ছেন, সাফ মিথ্যা কথা বলে দিচ্ছে যে আমি নাকি, সে নাকি জানতোই না। এত মিথ্যুক ডাইনি, এই মিথ্যুক রানীর মিথ্যার ঝুলি বলে শেষ হওয়ার না। মিথ্যার ঝুলি, এবং আমার সাথে যে মানে ডিসক্রিমিনেশন বলেন, টর্চার বলেন, যা কিছু বলে শেষ করার মতো না। আবার যেই দলটা হার্মফুল তাদেরকে সঙ্গ ছাড়তে পারবি না। তাদের সঙ্গ করার জন্য, তাদের সাথে থাকার জন্য তখন আবার আমার সাথে ডিসকানেক্ট হয়ে যেতি। আমার সাথে তো আমাকে আগে থেকে একটু ওয়ার্ন করে দিলেই হতো যে আমি তো এখন ওই বিষাক্ত দলটার সাথে আছি, তোর সাথে আমার যোগাযোগ ভালো হলে সেটা ওরা সহ্য করতে পারে না, দেখতে পারে না। বলছিস তো, একজনের কাছে তো বলছিস, স্বীকার করছিস যে আমার সাথে আমার ছেলে মেয়ের সাথে যোগাযোগ থাকলে, সম্পর্ক ভালো থাকলে এটা সহ্য করতে পারে না, দেখতে পারে না। তার জন্য নাকি তুই আমার কাছে ফোন দেওয়া বন্ধ করে দিতি। আমি তো সেটা জানতাম না কেন ফোন দেওয়া বন্ধ করে দিতি, আবার হুটহাট আবার অনেকদিন পর ফোন স্টার্ট করতি। এগুলো বলতে তো হয়। হ্যাঁ, এত কথা চাপায় রাখলে, এরকম গ্যাপ রাখলে তো মানে আমি বুঝবো কিভাবে? এটা বলতি। আর যাদেরকে তোর অন্ধ ফ্যান বানিয়ে রেখেছিস, যারা ভাবতেছে যে তুই আমাকে অনেক সহযোগিতা করতেছিস, তারা কয়জন জানছে যে তুই ওইখান থেকে ছড়ি ঘুরিয়ে টাকাটা কিভাবে আমার বাচ্চার চিকিৎসার পারপাসের টাকা কিভাবে ছেড়েছিস আর কিভাবে কন্ট্রোল করেছিস? পানির ট্যাপ কল যেমন বন্ধ করে। হ্যাঁ, তুই এটাও বলেছিস যে জনি যদি আমাকে না খাইয়েও রাখে তাও তোর কিছু যায় আসে না। এত সহযোগিতার মনোভাব দেখেই কিরে ওসি সুমনের সাথে গিয়ে একবার পার্সোনাল আলাপ করে দেখবো নাকি থানায়? যাবো কলাবাগান মডেল থানার যেই এসআই সুমন, হ্যাঁ ওসি না, এসআই সুমনকে পাঠিয়েছিলি না? এসআই সুমনকেই তো অভিযোগপত্রটা, যে মিথ্যা কমপ্লেনটা তুই পাঠিয়েছিস, চেয়েছিলাম তো তার কাছ থেকে, কপিটা দিল না কেন? হ্যাঁ, তুই যদি সব সত্যি কমপ্লেন করতি তাহলে তার এক কপি কেন আমি পেলাম না কেন?